দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমরা দশম শ্রেণীর দশম অধ্যায় চ্যাপ্টার 10 বৃত্ত নিয়ে আলোচনা করব। তো বৃত্ত তোমাদের কাছে একটা খুবই পরিচিত নাম। এই বৃত্তটা তোমরা অনেক ছোট ক্লাস থেকেই শিখে আসছো, আর সেই বৃত্তের সাথে জড়িত বিভিন্ন ধরনের সংজ্ঞা তোমাদের ছোট ক্লাস থেকে শেখানো হয়েছে। তথাপিও এখানে বৃত্তের সাথে সম্পর্কিত কিছু আমরা রেখা এবং বৃত্তের সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং নতুন কিছু ডেফিনিশন বা সংজ্ঞা আমরা দেখব। তো প্রথমে হচ্ছে বৃত্ত বলতে আমরা কি বুঝি। বৃত্ত বলতে আমরা বুঝি যে সাধারণত আমরা যে ধারণাটা হয়, বৃত্তটা হচ্ছে যে গোল কোনো বস্তু। তো জ্যামিতিক দৃষ্টিভঙ্গিতে বৃত্তটা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। আমাদের ধারণা যেটা, সেটা জাস্ট একটা রাফ একটা ধারণা। সঠিক যদি আমরা বৃত্তের ডেফিনিশন বা সংজ্ঞা দিই, তাহলে আমরা বলবো সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে, সমতল, এটা এই বোর্ডটা হচ্ছে একটা সমতল, তার মধ্যে অবস্থিত আছে কি একটা নির্দিষ্ট বিন্দু আমরা ধরে নিলাম ও, সেই বিন্দু থেকে সমদূরবর্তী অন্য আরেকটা বিন্দু, সাপোজ আমরা এই বিন্দুটাকে ধরে নিলাম এ, অন্য একটি বিন্দু সঞ্চার পথ বা যেটাকে আমরা বলি লকাস, সেটাকে বলা হয় বৃত্ত। অর্থাৎ তোমরা কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত এঁকেছো, তাহলে পেন্সিল কম্পাসের যে দুটো বাহু আছে, এটার মধ্যে একটার মধ্যে লাগানো থাকে একটা পেন্সিল, আর আরেকটা থাকে সূচালো। তো সূচালো অংশটা আমরা এখানে রেখে পেন্সিলটাকে ঘুরাই। এটা আমরা এদিকে ঘোরাতে পারি, বাঁ দিকে অথবা ডান দিকে, অর্থাৎ এটাকে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যে কোনো দিকেই ঘুরাই না কেন একটা বৃত্ত সৃষ্টি হবে। এবং সেই পেন্সিলের যে অগ্রভাগটা, সেই পেন্সিলের যে অগ্রভাগ, সেই পেন্সিলের অগ্রভাগটাকে আমরা একটা বিন্দু হিসাবে যদি ধরি এটা, আর কম্পাসটাকে একটা নির্দিষ্ট বিন্দু ধরি, এটা ঘোরানোর সাথে সাথে এই বিন্দুর যে সঞ্চার পথ বা যে পথে সে সঞ্চার করবে বা ঘুরবে, ঘূর্ণন পথ, সেই ঘূর্ণন পথটাকে আমরা বলবো বৃত্ত। তাহলে আমরা বলবো বৃত্তটা একটা জাস্ট জ্যামিতিক চিত্র, এটার মাঝখানটা খালি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে চুড়ি, মেয়েরা যে চুড়ি পরে বা বালা পরে, বা যে রিং বা আংটি, এগুলা মাঝখান খালি। এই মাঝখান খালি থাকা একটা বস্তু, চুড়িকে আমরা বৃত্তের উদাহরণস্বরূপ নিতে পারি। অথবা একটা গোলাকার থালের চারিদিক, অথবা একটা গোলাকার কোনো বস্তুকে আমরা তার দিয়ে যদি ঘুরিয়ে একটা রিং তৈরি করি, সেই রিংটা হবে একটা বৃত্ত। আর বৃত্তটাকে যখন আমরা কোনো একটা সমতলে রাখবো, তার মধ্যে যে অঞ্চলটা চলে আসবে, সেটাকে এই অঞ্চলটাকে আমরা বলবো বৃত্তক্ষেত্র। অর্থাৎ একটা বৃত্ত যে অঞ্চলটা জুড়ে রাখবে বা তার মধ্যে ধরে রাখবে, সেই অঞ্চলটাকে আমরা বলবো বৃত্তক্ষেত্র। তার মানে একটা বৃত্তের মূলত তিনটা অংশ আছে। একটা হচ্ছে বৃত্তের অন্তর্বর্তী অংশ, আরেকটা হচ্ছে বহিস্থ অংশ, বৃত্তের বাইরের এই অংশটাকে বহিস্থ অংশ, এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তী বা অন্তস্থ অংশ এটা। আর আরেকটা বৃত্ত নিজে। অর্থাৎ একটা সমতলকে বৃত্ত তিন ভাগে ভাগ করতে পারে, তার ভিতরে একটা অংশ জুড়ে থাকতে পারে, আর বাইরে একটা অংশ, আর আরেকটা বৃত্ত নিজে একটা অংশ।
তাহলে মোটামুটি আমরা বৃত্তের ধারণা হলো। অন্যভাবে যদি বলি, আমরা বলতে পারি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী অসংখ্য বিন্দুর সমষ্টিকে আমরা বলতে পারি একটা বৃত্ত। ঠিক আছে, মানে প্রত্যেকটা আমরা জানি এই যে বক্ররেখাটা সৃষ্টি হয়েছে, এখানে অসংখ্য কতগুলো বিন্দু আছে এবং প্রত্যেকটা বিন্দু সমদূরবর্তী, এবং সেই বিন্দুগুলোর সংহতিকে আমরা বলবো একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে মোটামুটি বৃত্তটা তোমরা বুঝতে পারলে। এখন আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখানে স্পর্শক এবং বৃত্ত নিয়ে এই চ্যাপ্টারে বেশি আলোচনা করা হয়েছে। তথাপিও তো স্পর্শক জিনিসটা কি এটা আমরা দেখছি। এখন আমাদের যদি দেওয়া হয় একটা রেখা এবং একটা বৃত্ত এবং একটা রেখা যদি সমতলে থাকে, তো তাদের মধ্যে অর্থাৎ রেখা এবং বৃত্তের মধ্যে যে একটা তাদের পারস্পরিক যে সম্বন্ধ যদি আমরা স্থাপন করতে পারি, সেখানে তিনটা সম্ভাবনা বা পসিবিলিটিস দেখা যেতে পারে। যেমন ধরো আমরা একটা বৃত্ত নিলাম, একটা বৃত্তর কিনারে একটা রেখা ড্র করলাম, আরেকটা বৃত্ত নিলাম, এই বৃত্তটার সাথে রেখাটাকে জাস্ট একটা বিন্দুতে টাচ করে দিলাম, আর আরেকটা বৃত্ত নিলাম, রেখাটা কি করলো, বৃত্তটিকে দুটো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে নিল। তাহলে আমরা এই তিনটা সম্ভাবনা দেখতে পারি। অর্থাৎ এখানে বৃত্ত এবং রেখার মধ্যে কোনো স্পর্শ হচ্ছে না, অর্থাৎ এটা সম্পূর্ণ অস্পর্শ, মানে বৃত্তটা রেখার সাথে কোনো ধরনের সম্পর্কই নেই। আচ্ছা, এখানে আমরা দেখছি বৃত্তটা কি করেছে, বৃত্তটা রেখাটাকে বা রেখা বৃত্তটিকে একটা নির্দিষ্ট বিন্দুতে টাচ করেছে, স্পর্শ করেছে। এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো স্পর্শক, এটাকে স্পর্শক বা টেনজেন্ট বলবো। আর এখানে কি হয়েছে, এখানে আমরা দেখেছি স্পর্শক এটা, আর এটা হচ্ছে ছেদক, এটা ছেদ করেছে, বৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে এবং বি, এবং এটাকে তখন আমরা বলছি ছেদক। এটা একটা হচ্ছে ছেদক, তার নামটা এখানে হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে ছেদক, বা এটাকে আমরা সেকেন্ডও বলতে পারি। তো এখানে দেখো দুটো নির্দিষ্ট বিন্দু আমরা পাচ্ছি, যে দুটো বিন্দুতে এই ধরনের আমরা অসংখ্য ছেদকও ড্র করতে পারি। বৃত্তের ক্ষেত্রেও আমরা অসংখ্য করতে পারি, স্পর্শক ড্র করতে পারি। এই ধরনের একটা বিন্দুতে একটা, যেহেতু অসংখ্য বিন্দু আছে এবং প্রত্যেকটি বিন্দুতে এক একটি স্পর্শক আমরা ড্র করতে পারি, আঁকতে পারি। আচ্ছা, এখন আমরা ছেদকটাকে যদি আমরা স্পর্শকের সাথে তুলনা করি, তাহলে আমরা দেখব যেমন ধরো এই একটা বৃত্ত আছে, আর এখানে আমি কতগুলো ছেদক আঁকলাম। এখন এই যে ছেদক, সাপোজ এই এবি ছেদক, এই এবি ছেদকটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, এভাবে নিয়ে আসি, একটা জায়গায় চলে আসবে, অর্থাৎ এই এবি ছেদকটা এখানে চলে আসবে। অর্থাৎ এখানে তার প্রান্তবিন্দু আছে কয়টা, দুটো। এটা ছোট হতে 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 এমন একটা সময় এখানে এই প্রান্তবিন্দু দুটো এখানে চলে আসছে, আরো যদি কাছে নেই তার মানে এখানে আসছে, আরো যদি কাছে নেই সেই দুইটা প্রান্তবিন্দু একটা বিন্দুতে মিলিত হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা স্পর্শকের জ্যার যে অংশ, এটাকে আমরা বলতে পারি জ্যা।
জ্যামার্ক বলতে কি বোঝায়? যে রেখাখণ্ড বা যে রেখা বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে স্পর্শ করে যুক্ত করে সেটাকে আমরা বলছি জ্যা। এই ধরনের অসংখ্য জ্যা আছে। এই জ্যাগুলো একটা জায়গায় চলে আসবে যে তার দুটো মাথা, দুটো প্রান্ত বিন্দু একটি বিন্দুতে মিলিত হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো একটা কি স্পর্শক। যাই হোক, স্পর্শকটাকে আমরা এভাবে বুঝে নিলাম। অর্থাৎ যদি কোনো একটা নির্দিষ্ট যদি একটা রেখা বা রেখাখণ্ড একটা বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে, তখন আমরা তাকে বলছি স্পর্শক। এবং যে বিন্দুতে বৃত্তটাকে স্পর্শ করে সেই বিন্দুকে বলা হয় স্পর্শ বিন্দু। অর্থাৎ যদি এই বৃত্তটা একটা রেখা যদি এখানে টাচ করে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলছি সাপোজ স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট। যাই হোক, আমরা দেখলাম যে স্পর্শক এবং ছেদক এই দুটো ভিন্ন জিনিস। এখন আমরা একটু এক্সারসাইজ 10.1টা আমরা দেখব। আর তোমরা কিছু ডেফিনিশন আছে, এগুলা অলরেডি অন্যান্য ক্লাসে আমরা লিখিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা, যেমন ধরো বৃত্তের সাথে জড়িত কিছু শব্দ আছে, যেমন ধরো ব্যাসার্ধ আমরা অলরেডি শিখেছি যে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তস্থ যে কোনো বিন্দু স্পর্শকারী রেখাটিকে বলা হচ্ছে ব্যাসার্ধ। আর যে রেখা কেন্দ্রের মধ্য দিয়ে বৃত্তের যে দুটি বিন্দুকে সংযুক্ত করে সেটাকে আমরা বলছি ব্যাস। এটাকে বলছি ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল বা দ্বিগুণ, আবার ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এবং ব্যাস এবং ব্যাসার্ধের একটা সম্পর্ক হচ্ছে ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ, সেটা তোমরা জানো। এবং সেক্ষেত্রে আমরা প্রায় সব সময় বৃত্ত পড়াতে গেলে এগুলো আমাদের বারবার চলে আসে। আর আমরা জানি কি বৃত্তের যে কোনো অংশকে আমরা বলছি চাপ। এটাকে বলা হচ্ছে চাপ বা আর্ক। এখানে দুটো চাপ আছে, একটা হলো মাইনর আর্ক আর আরেকটা হচ্ছে মেজর আর্ক, গৌণ চাপ এবং মুখ্য চাপ। এইভাবে আমরা বিভিন্ন ধরনের কি আছে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো আমরা আগে শিখেছি। এখন আমরা একটা বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দু আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব, এটা আমরা একটা তোমাদের বইয়ের 249 পৃষ্ঠায় একটা উপপাদ্য দেওয়া আছে। বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী যে রেখাটা, এ দুটো কি হবে? পরস্পর লম্ব হবে। এটা আমরা প্রমাণ করতে গেলে আমরা খুবই সহজ, তোমরা দেখবে বইয়ের মধ্যে দেওয়া আছে, পড়াই আছে। এভাবে আমরা একটা স্পর্শক নিলাম, সাপোজ ও, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে একটা রেখাখণ্ড সাপোজ এমএন। এখন এটা হচ্ছে একটা রেখা, আমরা লম্ব বলছি না, একটা বলছি ও এ একটা রেখা, আর অন্য একটা রেখা নিলাম সাপোজ ও বি। এখন আমরা এই বি বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে একটা বিন্দু, সেক্ষেত্রে আমরা দেখছি ও এর থেকে ওবিটা বড়, কারণ এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, কিন্তু বি বিন্দুটা, এ বিন্দুটা বৃত্তের এবং বৃত্তের উপর অবস্থিত, কিন্তু বি বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি বৃত্তের বাইরে যদি কোনো বিন্দু থাকে এবং কেন্দ্রের সাথে সেটাকে যুক্ত করে সেই রেখাটি হবে সবসময় ব্যাসার্ধের চাইতে বড় হবে। তাহলে
এখন আমরা চিন্তা করি এই ওবিকে যদি আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে নিয়ে আসি, এরকম আস্তে আস্তে এদিকে সরিয়ে নিয়ে আসি, এটা যতক্ষণ না পর্যন্ত বৃত্তের বৃত্তের এই স্পর্শবিন্দু টাচ করবে ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু বড়ই থাকবে। কারণ এখানে একটাই বিন্দু আছে মাত্র, যে বিন্দুটা স্পর্শক এবং বৃত্তের স্পর্শ বিন্দু, সেটা ছাড়া বাকি সব বিন্দুগুলো থাকবে বৃত্তের বাইরে, এবং বৃত্তের বাইরে থাকার পরে বাকি রেখাগুলো হবে সাপোজ B1 B2 B3 এইভাবে যদি আমরা রেখাগুলো দেখাই, প্রত্যেকটা রেখাই হবে ও এর থেকে বড় হবে, এবং ও এ যখন হবে সেই রেখাটা হবে ব্যাসার্ধের সমান। আর ও এটা হবে বাকি সব রেখার থেকে ক্ষুদ্রতম, সেই হেতু এটাকে আমরা বলবো একটা লম্ব। কারণ এটা হবে একটা সরলকোণ, এবং সেটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। সেই জ্যাটাকে আমরা অলরেডি বলেছি যে একটা জ্যার প্রান্তবিন্দু দুটো যখন একটা বিন্দুতে মিলিত হবে সেটা হয়ে যাবে একটা কি স্পর্শক। তাহলে আমরা দেখছি সেটা যদি স্পর্শক হয় তাহলে এই বিন্দুতে সেটা হবে এদিকে 90 ডিগ্রি এবং এদিকে হবে সমদ্বিখণ্ড হলো 180 সমদ্বিখণ্ডিত হয়ে যাবে 90 ডিগ্রি 90 ডিগ্রি। এখন আমরা এক্সারসাইজ 10.1 এর একটি বৃত্তের কতটি স্পর্শক থাকতে পারে, এখানে বলছে একটা বৃত্তের কতটা স্পর্শক থাকতে পারে, একটা বৃত্তের অসংখ্য স্পর্শক থাকতে পারে। 2 নম্বর শূন্যস্থান পূর্ণ দেওয়া আছে। বৃত্তের স্পর্শক বৃত্তটিকে 2 নম্বর এক্সারসাইজ 10.1 2 নম্বর মানে বলছে বৃত্তের স্পর্শক বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করে বা ছেদ করে। 2 নম্বর বলছে কোনো বৃত্তকে দুটি বিন্দুতে ছেদকারী সরলরেখার বৃত্তটির একটি ড্যাশ বলা হয়। তাহলে আমরা অলরেডি দেখেছি কোনো বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ যদি করে, দুটো বিন্দুতে যদি ছেদ করে কোনো একটা রেখা, তখন সেটাকে আমরা বলি ছেদক। তাহলে 2 নম্বরটার আনসার হবে ছেদক। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর বলছি একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক কটা হতে পারে। তো যদি একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক কটা হতে পারে, তাহলে প্রথমে একটা আমরা বৃত্ত ড্র করে দেখব। সেই একটা বৃত্ত ড্র করব এবং সেটা সমান্তরাল। তাহলে এটা যদি একটা স্পর্শক হয় তাহলে তার সমান্তরাল আবার আরেকটা স্পর্শক ড্র করতে পারি, যাতে তাদের লম্ব দূরত্ব সবসময় কি হয়, এই দূরত্ব এবং এই দূরত্ব সমান হয়। এই ধরনের আমরা পরস্পর সমান্তরাল একসাথে আমরা এক জোড়া বা দুটি স্পর্শক সর্বাধিক দুটি হতে পারে। 3 নম্বরটা হচ্ছে সর্বাধিক দুটি স্পর্শক হতে পারে। তারপর বৃত্তের স্পর্শক ও বৃত্তের সাধারণ বিন্দুটিকে বৃত্তের স্পর্শক এবং বৃত্তের সাধারণ বিন্দুটিকে আমরা স্পর্শ বিন্দু বলবো। 4 নম্বর স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এখানে বলছে এই বিন্দুটা এই যে স্পর্শক আর এটা হচ্ছে বৃত্ত, এই দুটোর সাধারণ কমন পয়েন্ট, এটাকে বলা হচ্ছে স্পর্শ বিন্দু। এখন আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে খুব সুন্দর একটা সাম দেওয়া আছে, বলছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে অঙ্কিত পি কিউ স্পর্শক। প্রথমে আমরা একটা বৃত্ত ড্র করব।
সেখানে বলা হচ্ছে সাপোজ অকেন্দ্রীয় একটা বৃত্ত আমরা আঁকলাম, আর সেখান থেকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, সেটা আমরা ধরে নিলাম একটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মাপ হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর বলছে পি ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুকে অঙ্কিত পি কিউ স্পর্শক, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে পি কিউ একটা স্পর্শক আঁকা হলো। এখন বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে ও কিউ ইকুয়াল টু 12 সেন্টিমিটার হয়। এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে প্রথম হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আর অকেন্দ্রীয় বৃত্ত পি বিন্দুতে অঙ্কিত পি কিউ স্পর্শক, বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে ও কিউ ইকুয়াল 12 সেন্টিমিটার হয়। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ স্পর্শকটির দৈর্ঘ্যটা কত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম যে উপপাদ্যটা বলেছি সেটা আমরা দেখেছি যে বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো তোমরা দেখছো এটা হচ্ছে 90 ডিগ্রির সম্মুখীনের সম্মুখস্থ বাহু হচ্ছে অতিভুজ, আর কি হচ্ছে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। অর্থাৎ আমাদের ভূমির মাপ বা পি কিউ মাপ বের করতে হবে। তাহলে আমরা জানি পি কিউ ইকুয়াল টু, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, কিন্তু এখানে ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, রুট ওভার ভূমি ইকুয়াল টু রুট ওভার ও কিউ স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার। খুবই সহজ, 12 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সেন্টিমিটার, রুট ওভার 144 মাইনাস 25 ইকুয়াল টু রুট ওভার 9, আর এখানে থাকছে 1 আর 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো রুট ওভার 119 এখানে অপশন দেওয়া আছে আমাদের, রুট ওভার 119 সেন্টিমিটার ডি অপশন, আমাদের অপশন ডিটাই শুদ্ধ। একবার প্র্যাকটিস করলে খুব সহজ লাগবে, খুবই সহজ। আর 4 নম্বর বলছে একটি বৃত্ত আঁকো এবং এতে প্রদত্ত একটি সরলরেখার সমান্তরাল করে দুটি সরলরেখা এমনভাবে আঁকো যাতে তাদের একটি বৃত্তটির ছেদক ও অপরটি স্পর্শক হয়। তো একটি বৃত্ত প্রথমে আঁকবে, আর তোমরা সমকোণ যেভাবে আমরা আঁকা শিখিয়েছি ঠিক সেইভাবে একটা বৃত্ত ড্র করে বিভিন্নভাবে আঁকা যায়। প্রথমে বৃত্তটা নিলে তারপরে স্পর্শকটা ড্র করবে। তো স্পর্শকটা ড্র করে এখানে আমরা বাইরের যে কোনো দুটো বিন্দু আমরা নিতে পারি। এখানে আমরা আগে তোমরা শিখেছো কিভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করি, এখান থেকে এখানে, এখানে, তারপরে এখানে, তারপরে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক একইভাবে এখান থেকে আমরা আগে বৃত্তচাপ নেব, তারপরে এখান থেকে এখানে, এখানে, তারপরে এই দুটো বিন্দু থেকে আমরা এই রেখা, ঠিক আছে। এটা ড্র করার পরে একটা বলছে আমরা তো স্পর্শক নিয়ে নিয়েছি, এখন বলছে দুটি সরলরেখা এমনভাবে আঁকো যাতে তাদের একটি বৃত্তটির ছেদক ও অপরটি স্পর্শক হয়। আর ছেদক যেটা আঁকবে সেখানে কী হবে, আমরা যে কোনো একটা বিন্দু এখানে নেব বা এটাতে যে কোনো একটা রেখার উপরে নিলেই হবে, এবং সেটাকে আমরা একইভাবে আমরা সমকোণ যদি আমরা আঁকি তাহলে এখান থেকে আমরা আরেকটা যে কোনো এই বাহুর উপরেও নিতে পারি এইভাবে, মানে 90 ডিগ্রি ড্র করার পরে এটা অটোমেটিক কী হয়ে যাবে, এই রেখাটা চলে আসবে, তখন এটা হবে ছেদক। এটা মনে রাখতে হবে, এটা যাতে বৃত্তের বাইরে চলে না যায়। আর যদি বলে যে যেটা বৃত্তের সমান্তরাল হবে কিন্তু ছেদক হবে না, তখন আমরা বৃত্তের বাইরে ড্র করতে পারি বা এটাকে এদিকে এক্সটেন্ড করে এদিকেও ড্র করতে পারি, যেটা বৃত্তের স্পর্শকও হবে না
অথবা ছেদকও হবে না, কিন্তু স্পর্শকের সাথে সমান্তরাল হবে। সেক্ষেত্রে আমরা এখানে আবার 90 ডিগ্রি ড্র করে এখান থেকে আবার আমরা এদিকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে একটা লম্ব ড্র করে দিলেই হয়ে যাবে। তাহলে খুবই সহজ, এটা তোমরা ঘরে প্র্যাকটিস করবে, পারবে। ঠিক আছে, তো এক্সারসাইজ 10.1টা আমরা শেষ করলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, অনেক সময় কোয়েশ্চেন থাকে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের যে কোনো বহিস্থ বিন্দু থেকে কটা স্পর্শক আঁকা যায়। তাহলে আমরা এভাবে দেখাতে পারি, যেটা বৃত্ত এঁকে তার যে বাইরের দিকে একটা বিন্দু যদি নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা কটা স্পর্শক ড্র করতে পারবো। সেক্ষেত্রে আমরা এই সাপোজ ও এবং পি যুক্ত করে নেব। ঠিক আছে, যুক্ত করে এটা একটা কনস্ট্রাকশন আছে, আমরা সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি এই বিন্দু থেকে এখানে একটা স্পর্শক আমরা ড্র করতে পারি, আর এই বিন্দু থেকে আরেকটা স্পর্শক ড্র করতে পারি। অর্থাৎ আমরা সর্বোচ্চ দুটো স্পর্শক, বহিস্থ কোনো বিন্দু থেকে মাত্র দুটো স্পর্শক আঁকতে পারি। এটা ড্র করার জন্য আমরা সর্বপ্রথমে এই রেখাটিকে সমদ্বিখণ্ডিত করব। অর্থাৎ এখানে কম্পাস নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এবং এদিকে একটা বৃত্তচাপ ড্র করব। আবার এখান থেকে আরেক একটা বৃত্তচাপ এবং এদিকে একটা বৃত্তচাপ, উভয় বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে সেই রেখাটিকে, সেই বিন্দুটিকে, ছেদ বিন্দুটিকে কেন্দ্র হিসাবে নিয়ে এখানে একটা আমরা বৃত্ত ড্র করব। ঠিক আছে, সেই বৃত্তটা ড্র করলে এই আগের প্রদত্ত বৃত্তটাকে একটা বিন্দুতে এখানে ছেদ করবে, সাপোজ এম এন। এখন পি এন এবং পি এম যুক্ত করলে আমরা দুটো ছেদক পেয়ে যাব। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ড্র করতে দেয়, এটা করে প্র্যাকটিস করবে। প্রথমে কেন্দ্র এবং বহিস্থ বিন্দুটা যোগ করে নেবে, তারপরে রেখাটিকে সমদ্বিখণ্ডিত করে নেবে। সমদ্বিখণ্ডিত যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সেটাকে কেন্দ্র হিসাবে নিয়ে, এই বিন্দুটাকে কেন্দ্র হিসাবে নিয়ে, এই এক্স বিন্দুটাকে কেন্দ্র হিসাবে নিয়ে একটা আমরা বৃত্ত ড্র করব। তো বৃত্ত ড্র করলে সেই বৃত্তটা আগের বৃত্তটাকে দুটো বিন্দুতে স্পর্শ করবে, ছেদ করবে, এবং ছেদ বিন্দু এবং বহিস্থ বিন্দু, এই ছেদ বিন্দু বহিস্থ বিন্দু যুক্ত করলে আমরা দুটো স্পর্শক পেয়ে যাব। খুব সুন্দর। আর আরেকটা কথা মনে রাখবে, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বৃত্তের অন্তস্থ কোনো ভিতরের কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক আঁকা যাবে কিনা না। এখানে অবভিয়াসলি সাপোজ আমি মনে করলাম একটা অকেন্দ্র বৃত্তে এমন একটা বিন্দু যেটা বৃত্তের ভিতরে আছে, এই বৃত্তের ভিতর থেকে আমি যে কোনো দিকে রেখা আঁকি না কেন সেটা বৃত্তটিকে ছেদ করবে, এটা কখনো স্পর্শক। ঠিক আছে, এটা স্পর্শক হবে না, বরঞ্চ ছেদক হবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, বৃত্তের কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা। সাপোজ এই একটা বিন্দুতে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুতে আমরা একটি মাত্র স্পর্শক আঁকতে পারি। একটি মাত্র বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে আমরা একটি মাত্র স্পর্শক আঁকতে পারি। এটা তোমরা দেখবে পেজ নাম্বার 251-এ দেওয়া আছে। ঘটনা 1, বৃত্তের ভিতরে বস্তু কোনো বিন্দু থেকে বৃত্তটির উপর স্পর্শক আঁকা যায় না। ঠিক আছে, আর বৃত্তের উপর অবস্থিত কোনো একটি বিন্দুগামী মাত্র একটি স্পর্শক থাকতে পারে। আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির উপর দুটি বা মাত্র দুটি স্পর্শক আঁকা যায়। যে আমরা আগে দেখিয়েছি যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা
বৃত্তটার উপরে এক জোড়া বা শুধুমাত্র দুটো স্পর্শক আঁকতে পারে। এই তিনটা তোমরা মনে রাখবে, এই তিনটা পয়েন্ট, এবং এই তিনটা পয়েন্টের থেকে শর্ট কোয়েশন থাকে, এটা খুবই সহজ, মনে রাখা যায় আর প্র্যাকটিস করবে। তো আমরা নেক্সট ডে আমরা দেখব যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত জায়গাগুলোর দৈর্ঘ্য স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান হয়, এটা একটা প্রমাণ আছে। আর ছোটোখাটো দু একটা সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটার উপরে আরেকদিন একটা ক্লাস করলেই আমরা হয়ে যাবে। খুবই সহজ চ্যাপ্টার, তোমরা মনে রাখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, প্র্যাকটিস করবে, শিখবে। ধন্যবাদ।